আচ্ছা, সো আবার দেখো, সো আমরা এখন গ্রুপ নাম্বার বের করার কি কি রুল আছে সেগুলো শিখব। তো গ্রুপ নাম, আচ্ছা একটু আগে আমরা দেখে আসছি যে আমাদের পিরিয়ডিক টেবিলে তোমার ল্যান্থানাইড অ্যাক্টিনেট কয়টা আর হচ্ছে এসপিডিএফ কয়টা। এখন আমরা দেখব যে একটা তোমার পিরিয়ডিক টেবিলে গ্রুপ নাম্বার কিভাবে বের করা যায়। তো গ্রুপ নাম্বার বের করার জন্য কিছু রুল আছে। রুল হচ্ছে, প্রথম রুলটা হচ্ছে যে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনে একদম লাস্ট মানে একদম লাস্ট পোর্শনটা যদি এরকম হয় দেখতে, বা লাস্ট অরবিটালটা যদি দেখতে এরকম হয় যে NS 1 or 2, তখন তোমার গ্রুপ নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে NS 1 or 2 না লিখে এখানে লিখি NS উপরে হচ্ছে Y, তখন তোমার গ্রুপ নাম্বার হচ্ছে সিম্পলি Y। মানে তোমার একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশনে একদম লাস্টে যদি দেখো যে এস এর জাস্ট মানে সামথিং এস, তার উপরে একটা ওই ইলেকট্রন নাম্বার দেওয়া, তো ওই ইলেকট্রন নাম্বারটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। আমি একটা এক্সাম্পল দিই, ধরো ম্যাগনেসিয়াম 12, ইলেকট্রনিক কনফিগারেশন করো, কত পাওয়া যাবে? 1s2, 2s2, 2p6, 3s2। সো একদম দেখো লাস্টে, একদম লাস্টটা তোমার এখানে n হচ্ছে 3, তাই না? n হচ্ছে 3 আর এখানে এই যে s 2, তাহলে গ্রুপ নাম্বার কত হবে? 2 হবে না? এই যে s এর উপর 2 দেওয়া, মানে s এর উপর যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। মানে ওইটার ইলেকট্রনিক কনফিগারেশনে হ্যাঁ। একদম লাস্টে হ্যাঁ, এই এসপিডি যেটাই হবে ওটা না না, শুধু s এর ক্ষেত্রে একদম লাস্টে যদি s থাকে, তাহলে s এর মাথার উপর যে নাম্বারটা আছে সেটাই তোমার গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, এইটার পিরিয়ড নাম্বার বলতে পারবা? এটার পিরিয়ড নাম্বার কত? এটা পিরিয়ড হচ্ছে 3, কারণ এই যে দেখো n এর ম্যাক্সিমাম ভ্যালু এখানে 3, তাই না? এখানে n এর ভ্যালু কিন্তু 4 হয় নাই কখনো, সো পিরিয়ড হচ্ছে 3। ফাইন, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুল। যদি লাস্টে s থাকে তখন কি করব? আচ্ছা, তো এবার এখন লাস্টে তো সবসময় s থাকবে না, পিও থাকতে পারে। সো এবার আমরা পরের রুলটা দেখি। আচ্ছা, আমাদের পরের রুলটা হচ্ছে যে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি NS, ধরো NSX আর হচ্ছে NPY এইভাবে থাকে, ওকে, দ্যাট ইজ SP। মানে কিছু ইলেকট্রনিক কনফিগারেশনে দেখছো না লাস্টে হচ্ছে S2P3 এরকম থাকে, সেটা যদি SP এইভাবে থাকে তখন গ্রুপ নাম্বার হচ্ছে 10, গ্রুপ নাম্বার হচ্ছে 10 প্লাস এক্স প্লাস ওয়াই। একটা এক্সাম্পল দিই, ধরো অক্সিজেন, এটা হচ্ছে 1s2, 2s2, 2p4, তাহলে তোমার গ্রুপ নাম্বার কত হবে? লাস্টে দেখো এস আর পি আছে না, সেটার গ্রুপ নাম্বার হবে কি 10 প্লাস এই এস এর মাথার উপরে যে নাম্বারটা সেটা, আর এই যে পিতে যেই কয়টা ইলেকট্রন আছে মানে 4 সেটা, সো কত আসে? 16। ক্লিয়ার? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। থার্ড রুল হচ্ছে, কি বানাইতেছে আমার চোখের মধ্যে সে সুই দিবে দিচ্ছে। থার্ডটা হচ্ছে থার্ডেরটা হচ্ছে যে তোমার, আচ্ছা একটু বলে রাখি, হ্যাঁ, থার্ডটা হচ্ছে যে তোমার যদি এরকম থাকে n-1 ডি 1 থেকে ডি হচ্ছে n-1 ডি এক্স আর হচ্ছে NSY এইভাবে যদি থাকে, মানে কিছু ইলেকট্রনিক কনফিগারেশন দেখবা লাস্ট হচ্ছে DS এভাবে আসছে, যেমন 3D10 4s2 এভাবে আসে না, সো এটার মতো, তখন গ্রুপ নাম্বার হচ্ছে সিম্পলি x প্লাস ওয়াই। মানে ডি একটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল তোমার ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়াম, সো ক্রোমিয়ামেরটা যদি দেখাই, ক্রোমিয়াম হচ্ছে কি 24, ঠিক আছে,
সো এটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, দেন এখানে কত 2 2 4 6 10 12 6 18 20, এখানে হচ্ছে 3d4, বাট ওই যে আবার এখানে 5 হয়ে যায় আর এখানে 1, এগুলো তো আমরা দেখে আসছি আগের চ্যাপ্টারে। সো এইটার সো এখানে এই যে লাস্টের কনফিগারেশনটা দেখতে কি ওই ডিএস না? আর কেন এখানে n-1 বললাম, কারণ ওই যে এস এর সামনে যে n সেটা হচ্ছে 4, আর ডি এর সামনে হচ্ছে n-1, দ্যাট ইজ 4 - 1 অর 3। এটা তো বুঝো, ঠিক আছে? এই যে এটা কেন এভাবে লিখছি, কারণ এস এর সামনে যে n এর নাম্বারটা তার থেকে এক কম না ডি এর সামনে, সো এই জন্য এটা n, এটা তাহলে কি n-1। সো এই কেসে তোমার গ্রুপ নাম্বার কি হবে? ভাইয়া n-1 এটা একটু আবার বলবেন? হ্যাঁ, n-1 এর রিজনটা হচ্ছে দেখো তোমার এইখানে আমাদের সবসময় কিন্তু এই যে এস অরবিটাল আসে তারপর একটা ডি অরবিটাল আসে, মানে আর ডি অরবিটালটা কিন্তু তার আগের অরবিটে থাকে। সো এস এর সামনে যে নাম্বারটা 4, ডি এর সামনের নাম্বারটা কিন্তু 3, মানে ডি অরবিটালটা তার আগের অরবিটে আছে। সো এর জন্যই এটা যদি এন হয়, এটা হচ্ছে n-1। সো এখানে গ্রুপ নাম্বারটা হবে সিম্পলি এই দুইটার সাম, দ্যাট ইজ 5 + 1 which is 6। এইটার পিরিয়ড নাম্বার কত? সো এটার পিরিয়ড নাম্বার কত বলতে পারবা? এটা পিরিয়ড নাম্বার এটা, হ্যাঁ 4, এই যে লাস্ট নাম্বারটা হচ্ছে 4। আচ্ছা, সো আমরা তোমার একটা পিরিয়ডিক টেবিলে তোমার যদি মানে পিরিয়ডিক টেবিল যে কোনো এলিমেন্ট কি এখন আমরা বের করতে পারবো, ঠিক আছে? এই তিনটাই রুল। আমরা এফ ব্লক এলিমেন্ট নিয়ে কাজ করব না, এটা আমাদের হরাইজনের বাইরে। আমরা শুধু মোটামুটি ধরো 50 পর্যন্ত আমরা ইলেকট্রনিক কনফিগারেশন পারবো, মানে লোকেট করতে পারবো। সো আমরা এখন কয়েকটা এক্সাম্পল ট্রাই করি। ধরো আমরা ব্রোমিনের পজিশন বের করতে চাই, ব্রোমিন 35। সো দেখি ব্রোমিন 35টা কীরকম আসে। আমরা ব্রোমিন 35-এর ওভারঅল পিরিয়ডিক টেবিলে পজিশন বের করব। মানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে লোকেট ব্রোমিন 35 ইন পিরিয়ডিক টেবিল, মানে ও কোন পিরিয়ডে আছে আর কোন গ্রুপে আছে দুইটাই বের করবো। সো ফার্স্টে তোমার যেটা করতে হবে, তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে। সো ব্রোমিন 35 এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p5, এটাই রাইট। 2 2 4 6 10 12 6 18 28 30 35। আচ্ছা, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? সেকেন্ডটাতে এসপি, তাই না? সো এসপি হইলে আমরা গ্রুপ নাম্বার কি বলতাম? 10 প্লাস x প্লাস y। হ্যাঁ 10 প্লাস এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 5, সেটা হচ্ছে 17। আর এটার পিরিয়ড নাম্বার কত? 4। দেখো এই যে তোমার পিরিয়ডিক টেবিলে এখানে যে পিরিয়ডিক টেবিলের এই যে পিরিয়ড নাম্বার 4 1 2 3 4, অ্যান্ড পিরিয়ড নাম্বার 4-এ এই যে গ্রুপ নাম্বার 17-এ হচ্ছে তোমার ব্রোম। ওকে, আচ্ছা। সো এখন আমরা তোমার এরপর হচ্ছে ধরো জার্মেনিয়াম বের করতে পারি। জার্মেনিয়াম হচ্ছে 32। সো জার্মেনিয়ামের পজিশন যদি বের করতে চাই, আমরা জার্মেনিয়াম 32-কে ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশন করি। এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, তারপর হচ্ছে 4p2। সো এটাও পিরিয়ড, আবারও এসপি, সেটা হচ্ছে তোমার পিরিয়ড 4 আর গ্রুপ হচ্ছে 10 প্লাস 2 প্লাস 2 14।
ওকে, সো আমাদের এটা হচ্ছে 4 নাম্বার পিরিয়ডের গ্রুপ নাম্বার 14। লাস্ট আরেকটা ট্রাই করি। ধরো সিলভার। ওকে, আমরা দেখি সিলভার। আচ্ছা, সিলভার মেবি অনেক বড় হওয়ার কথা। আমরা একটু চেক করে দেখি এটা কোথায়। হ্যাঁ, আমরা সিলভার দেখি, সিলভার 47। সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, তারপর হচ্ছে 4p6। এখন সিলভার 47। সো আমাদের কয়টা হয়েছে অলরেডি? 2 2 4 6 10 12 6 18 28 30 36, এখনো 11টা বাকি। সো 4p6 এর পর আমাদের হচ্ছে 5s এ ইলেকট্রন যাবে। সো 5s2, আর এইখানে আসবে 9টা, মানে 4d-তে আসবে 9টা, বাট ওই যে আবারও স্টেবিলিটির জন্য এখানে 5s1 আর হচ্ছে 4d10। তো এখন আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হবে এই যে এই দুইটা নিয়ে। ওকে, সো এখানে গ্রুপ নাম্বার হচ্ছে জাস্ট এই দুটার সাম। আমরা দেখে আসলাম ডিএস থাকলে হচ্ছে জাস্ট 10 + 1, সেটা হচ্ছে 11। Period 5. আর পিরিয়ড নাম্বার হচ্ছে এখানে 5। এই যে দেখো পিরিয়ড 5 অ্যান্ড এখানে গ্রুপ নাম্বার 11। সো একটা জিনিস তাহলে ক্লিয়ার যে এখানে একটা জিনিস লিখে রাখো, দ্য পিরিয়ডিক টেবিল, সরি এভাবে দেখো যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস ইজ দ্য ফাউন্ডেশন অফ পিরিয়ডিক টেবিল। মানে পুরো পিরিয়ডিক টেবিলটা আসলে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করেই বানানো, মানে মডার্ন পিরিয়ডিক টেবিল। আগে অনেক পিরিয়ডিক টেবিল ছিল যেগুলো হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক ম্যাসের বেসিসে বানানো হয়েছিল। তারপর আরও কিছু মানে আরও কিছু ছিল, যেমন তোমার মেন্ডেলিভ, মানে দিমিত্রি আই মেন্ডেলিভ নামে একজন সায়েন্টিস্ট ছিল, সেই হচ্ছে প্রথম পিরিয়ডিক টেবিলটা ইন্ট্রোডিউস করছিল। তার পিরিয়ডিক টেবিল অনেক ডিফারেন্ট ছিল। তারপর হচ্ছে তোমার নিউম্যান এক ধরনের পিরিয়ডিক টেবিল বের করছিল। তো ওইগুলো আস্তে আস্তে এখন হচ্ছে বাতিল হয়ে গেছে। এখন হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা, সেটা পুরোটাই হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসেই করা। ওইগুলো কেন বাতিল হয়েছে এটাও আমরা পড়ব, কারণ তাদের ওই প্রসেসগুলাই বা ওই পিরিয়ডিক টেবিলগুলোর কিছু সমস্যা ছিল। ওকে, সো আমরা ওইগুলো দেখব আস্তে আস্তে। সো এখানে একটু লিখে রাখো, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল। যে আমরা সব ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসেই বের করি। কারো কি কোনো কোশ্চেন আছে যা যা দেখাইছি? আচ্ছা, ফাইন। সো আমরা সোফার দেখলাম যে কিভাবে একটা পিরিয়ডিক টেবিলে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্টকে তোমার লোকেট করা যায়। এখন এরপর আমরা দেখব যে একটা পিরিয়ডিক টেবিলের আসলে আমাদের কি কাজ আসতে পারে। দ্যাট ইজ, এই পিরিয়ডিক টেবিলটা যে এইভাবে অ্যারেঞ্জড অবস্থায় আছে, এটা আমাদের কি কি জিনিস জানতে হেল্প করে। তো এই চ্যাপ্টারটা আসলে ওই প্রপার্টিগুলো নিয়ে মেইনলি ডিসকাস করে। মানে এইটার নাম যদিও পিরিয়ডিক টেবিল, বাট আমরা এখানে দেখবো যে আসলে পিরিয়ডিক টেবিল ইউজ করে তুমি একটা অ্যাটমের কী কী কেমিক্যাল প্রপার্টির ব্যাপারে আইডিয়া পাবো, সেটা এখানে আমরা শিখব। তো এখন পরের পেজে এইখানে লেখো যে একটা টার্ম লেখো, এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। পিরিয়ডিক প্রপার্টি। সো পিরিয়ডিক প্রপার্টি হচ্ছে কিছু প্রপার্টি যেটা তোমার মানে পিরিয়ড টু পিরিয়ড হচ্ছে রিপিট করে। মানে এটা বলতে বোঝাচ্ছি যে আমি যদি পিরিয়ডিক টেবিলে যাই, তোমার এই যে নিয়ন দেখতেছো, নিয়ন,
এই নিয়নের যে প্রপার্টিগুলো আছে এইটা আবার ঠিক তার পরের পিরিয়ডে রিপিট হবে, মানে তার পরের পিরিয়ডে এই জায়গাতে এটা রিপিট হবে। আবার এই আর্গনের প্রপার্টিগুলা আবার এই ক্রিপ্টনে রিপিট হবে। মানে কিছু প্রপার্টি আছে যারা পিরিয়ড টু পিরিয়ড তোমার রিপিট হয়। পিরিয়ডিক মানে হচ্ছে একই জিনিস যদি বারবার রিপিট হতে থাকে সেটাকে আমরা পিরিয়ডিক বলি। তো এইখানে এই যে তোমার মানে এই যে একই গ্রুপে যারা আছে তাদের প্রপার্টিগুলো দেখা যায় এই একটা পিরিয়ড পর পর বারবার রিপিট হইতে থাকে, ঠিক আছে? সো পিরিয়ডিক প্রপার্টি বলতে একটা টার্ম আছে, সেটা ডেফিনেশন দেখবো, অ্যান্ড কী কী প্রপার্টি হচ্ছে পিরিয়ডিক সেটা আমরা জানবো। সো পিরিয়ডিক প্রপার্টি ডেফিনেশন হচ্ছে দ্য প্রপার্টিস অফ অ্যান এলিমেন্ট, মানে একটা মৌলের যে সকল বৈশিষ্ট্য, দ্য প্রপার্টিস অফ অ্যান এলিমেন্ট which repeats from period to period are called periodic properties. মানে একটা মৌলের যে সকল বৈশিষ্ট্য হচ্ছে তোমার পর্যায়ক্রমে তোমার বারবার পুনরাবৃত্ত হয় তারাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি বা পর্যায়বৃত্ত ধর্ম। এটার বাংলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। ফর এক্সাম্পল, একটা বছরে তোমার প্রত্যেক বছরে কিন্তু তোমার জুনের 3rd বা আজকে যত তারিখ, ধরো আজকে হচ্ছে জুনের 4 তারিখ, প্রত্যেক বছরে কিন্তু জুনের 4 তারিখটা রিপিট হবে, তাই না? সো এরকম কিছু প্রপার্টিও আছে যারা হচ্ছে পিরিয়ড টু পিরিয়ড বারবার রিপিট করে, তাদেরকেই আমরা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টি বলি। তো এরকম প্রপার্টি হচ্ছে একদম সবচেয়ে কমন প্রপার্টি হচ্ছে রেডিয়াস অর সাইজ অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের সাইজ, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি, এটা পিরিয়ড টু পিরিয়ড রিপিট হয়। তারপর একটা অ্যাটমের তোমার আরেকটা পিরিয়ডিক প্রপার্টি আছে যেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এগুলো একটু দেখো, আয়োনাইজেশন। তারপর 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এগুলো হচ্ছে তোমার কিছু পিরিয়ডিক প্রপার্টি, আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে শিখব। তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, বাংলা টার্মগুলো বলি। সাইজ অফ অ্যান অ্যাটম হচ্ছে একটা পরমাণুর আকার বা সাইজ। আয়নাইজেশন পোটেনশিয়ালের বাংলা হচ্ছে আয়নীকরণ বিভব। তারপর ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তারপর ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই এই পিরিয়ডিক প্রপার্টিগুলোতেই খুব স্ট্রাগল করে, মনে রাখতে পারে না কোনটা কীভাবে চেঞ্জ হয়। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে এইটা থেকেই সবসময় সিকিউতে কোশ্চেন আসে, এই জায়গা থেকে। এর জন্য এটা খুব ভালোভাবে আমাদের মানে মাস্টারি গেইন করতে হবে যাতে এটা আমরা সবসময় পাই। তারপর 5 নম্বরটা হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা। ইলেকট্রোপজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা। অ্যাকচুয়ালি অনেক পিরিয়ডিক প্রপার্টি আছে, তোমাদের বইতে কয়েকটা দেওয়া। তো এইখানে আমি এই যে ইলেকট্রোপজিটিভিটি, এটা বইতে নাই, আমি এটা এক্সট্রা পড়ব। তারপর 6 নাম্বারটা হচ্ছে মেটালিক প্রপার্টি। মেটালিক অ্যান্ড নন মেটালিক প্রপার্টি। বা ধাতব ও অধাতব ধর্ম। ধাতব আর এটা হচ্ছে অধাতব। আচ্ছা, তো এগুলো আমরা সবই, মানে অ্যাকচুয়ালি আরও অনেক প্রপার্টি আছে পিরিয়ডিক প্রপার্টি, আমরা এখানে কয়েকটা লিখছি। আমরা এগুলোর ব্যাপারে ডিসকাস করব যে তোমার এই প্রপার্টিগুলা
পিরিয়ড টু পিরিয়ড কিভাবে চেঞ্জ হয়? কারো কি কোনো কোশ্চেন আছে যে এই পর্যন্ত দেখাইলাম? তোমাদের বইতে দেখবা এই আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে আবার আয়নাইজেশন এনার্জি দিয়ে লেখছে, এটা ফাইন, তুমি এনার্জি আর পোটেনশিয়াল যে কোনো একটা লিখলেই হবে। আজকে আমরা একটা ছোট প্রপার্টি নিয়ে ডিসকাস করি, মানে তাহলে তুমি আইডিয়া পাবা পিরিয়ডিক প্রপার্টিগুলো কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? আমরা হচ্ছে একদম শুরুতে এই রেডিয়াস অর সাইজ অফ অ্যান অ্যাটম, একটা পরমাণুর আকার বা একটা পরমাণুর সাইজ কিভাবে চেঞ্জ হয় সেটা নিয়ে ডিসকাস করি, তাহলে তোমার একটা আইডিয়া আসবে যে পিরিয়ডিক প্রপার্টিগুলো কীরকম। আর পরে হচ্ছে আমরা বাকিগুলো ডিসকাস করব। আচ্ছা, সো এটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি 1। পিরিয়ডিক প্রপার্টি 1, পিরিয়ডিক প্রপার্টি নাম্বার 1 হচ্ছে রেডিয়াস অর সাইজ অফ অ্যান অ্যাটম। আচ্ছা, সো এই প্রপার্টিটার তোমার চেঞ্জটা হচ্ছে এরকম, এটা খুব সহজ। সেটা হচ্ছে তুমি যদি একটা পিরিয়ডে, ধরো এইটা হচ্ছে একটা পিরিয়ড, আর একটা পিরিয়ডের এটা কি একদম লেফট আর এটা হচ্ছে কি একদম রাইট। সো একটা পিরিয়ডে তুমি যদি লেফট থেকে রাইটে যাও তখন তোমার এই সাইজ অফ অ্যান অ্যাটম হচ্ছে ডিক্রিজ হয়। ওকে, সো লেফট থেকে রাইটে গেলে সাইজ অফ দি অ্যাটম ডিক্রিজেস বা রেডিয়াস অফ দি অ্যাটম ডিক্রিজেস। মানে তুমি যত লেফট থেকে রাইটে যাবা তত তোমার সাইজটা, মানে অ্যাটমের সাইজটা হচ্ছে ছোট হবে। ওকে, এটা হচ্ছে ওর পিরিয়ড ওয়াইজ চেঞ্জ। আর আমরা যদি গ্রুপ ওয়াইজ চেঞ্জের কথা বলি, ধরো এই হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ আর নিচেরটা হচ্ছে বটম। সো এইটার জন্য রুল হচ্ছে, আচ্ছা এদিকে গেলে যদি সাইজ ডিক্রিজ হয় তাহলে উল্টা দিকে আসলে সাইজ ইনক্রিজ হবে, এটা তো বুঝো। সো এটাও এখানে লিখে দেখাই, আমি এই অ্যারোটা এই জায়গায় আঁকি, আর হচ্ছে এই সেম জিনিসটা নিচেও একবার লিখি। মানে লেফট থেকে রাইটে গেলে সাইজ ছোট হয়, রাইট থেকে লেফটে আসলে সাইজ বড় হয়। আর গ্রুপের ক্ষেত্রে রুলটা হচ্ছে যে তুমি যদি টপ থেকে বটমের দিকে যাও তখন হচ্ছে এটা ইনক্রিজ করে সাইজ, মানে যত নিচের দিকে যাবা তত অ্যাটমের সাইজ হচ্ছে বড় হয়, আর তুমি যত নিচ থেকে উপরে উঠবা তত এটা ডিক্রিজ হয়। মানে উপরের এলিমেন্টগুলা ছোট। আচ্ছা, তো আমরা পিরিয়ডিক মানে এখানে একটা পিরিয়ডিক প্রপার্টি শিখলাম, এটার রিজনটা আমরা একটু পরে টাইম থাকলে এক্সপ্লেন করব, বাট আগে একটু এটার এক্সাম্পল দেখি, ঠিক আছে? এটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। সো আরেকবার একটু দেখো, একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে সাইজ ছোট হয়, আর একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে সাইজ বড়। আচ্ছা, সো এবার এখানে আসা যাক, পিরিয়ডিক টেবিলটায় আসা যাক। আমি একজনকে কোশ্চেন করি। আচ্ছা তিমাম বলো তো যে এইখানে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এই যে অ্যালুমিনিয়াম দেখতেছো আর ক্লোরিন, এই দুটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? স্যার অ্যালুমিনিয়াম বড় আর ক্লোরিন ছোট। হ্যাঁ, ভেরি গুড, অ্যালুমিনিয়াম হচ্ছে বড়, ক্লোরিন হচ্ছে ছোট। এক্সেলেন্ট। আর আরেকজনকে জিজ্ঞেস করি, ধরো। গ্রুপের নিচে নামলে নিচের দিকে গেলে ইনক্রিজ। হ্যাঁ, আচ্ছা তাহসিন বলো তো যে
তোমার Yes, sir. এখানে আমি যদি জিজ্ঞেস করি ধরো ম্যাগনেসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম আর এই যে তোমার বেরিয়াম, এই দুইটার মধ্যে কোনটা বড়? স্যার বেরিয়াম। হ্যাঁ হ্যাঁ, বেরিয়াম বড়, কারণ একটা গ্রুপে যত নিচ থেকে উপর থেকে নিচে নামবো সাইজটা তত বড় হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটার কোশ্চেনগুলা দেখা যায় সবসময় এতটা সিম্পল হয় না। মানে আমরা তো এখন ধরো একদম এটা সহজ কোশ্চেনটা ডিসকাস করছি, একই পিরিয়ডে দুইটা আর একই গ্রুপে দুইটা। তোমার ক্রিয়েটিভ কোশ্চেনে অনেক সময় এরকম কোশ্চেন দেওয়া হয় যে এই যে ক্লোরিন আর এই যে কপার, মানে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট পিরিয়ড, আবার দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট গ্রুপ, তখন কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? সো এইটাও আমরা ডিসকাস করব, এটা আজকে না, বাট এটা আমরা ডিসকাস করব যে এখানে কিছু ফ্যাক্টর আছে। এখানে অ্যাকচুয়ালি কপার বড়, ঠিক আছে? আর তোমার আবার ধরো এই কপার আর আয়োডিনের মধ্যে কোনটা বড়? আয়োডিন বড় তখন, ঠিক আছে? সো আমরা এগুলো দেখব যে কিভাবে আমরা এটা ডিটারমাইন করতে পারি। এখানে আমরা একদম সাইজটা বের করতে পারবো না, বাট আমরা বুঝবো কোনটা দুইটার মধ্যে বা তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, তো এখন এখানে ওই এক্সাম্পল যেটা ডিসকাস করছিলাম যে অ্যালুমিনিয়াম আর হচ্ছে ধরো ক্লোরিন, অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের সাইজ বড়, আবার ম্যাগনেসিয়াম আর বেরিয়ামের মধ্যে বেরিয়ামের সাইজ বড়। আচ্ছা, অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে এটা হচ্ছে উল্টা। আচ্ছা, এখন আমরা এটা রিজন দেখি। রিজনটা কি? যে একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে সাইজ কমে যায়। রিজনটাও কিন্তু সিকিউতে যখন আসে তখন তোমাকে রিজনটাও এক্সপ্লেন করে নিচে লিখতে হবে। সো রিজনটা আমরা শিখে রাখবো। ফার্স্টে আসি যে একটা পিরিয়ডের জন্য, মানে পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে কেন সাইজ তোমার কমে যায় সেটা দেখি। লেফট থেকে রাইটে গেলে কেন সাইজ কমে যায় সেটা দেখি। আচ্ছা, তো আমরা কম্প্যারিজনের জন্য একই পিরিয়ডের দুইটা এলিমেন্টকে চুজ করি। ধরো একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। সবচেয়ে সহজ এক্সাম্পল হবে এটা। আমরা দেখাবো যে অক্সিজেন হচ্ছে কার্বনের থেকে ছোট। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাটমের স্ট্রাকচারটা আঁকি। আমাদের কার্বনে হচ্ছে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা আগে দেখি। কার্বন হচ্ছে 6, which is 1s2 2s2 2p2। আর তোমার অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p4। আচ্ছা, এবার কার্বনের স্ট্রাকচারটা এখানে ড্র করার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের কার্বনের নিউক্লিয়াস সাপোজ, আর এরপর হচ্ছে কার্বনের চারপাশে দুইটা অরবিট আছে, এই একটা অরবিট আর এই আরেকটা অরবিট। ওকে, তো কার্বনের ভিতরে হচ্ছে তোমার 6টা তোমার প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে। সো ওইটা আমাদের আর আঁকতে হবে না, আমরা জাস্ট বলবো এটা হচ্ছে আমাদের কার্বন নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের কার্বন নিউক্লিয়াস। এখন আসি কার্বন নিউক্লিয়াসের পাশে দুইটা অরবিট। সেই দুইটা অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 6টা টোটাল। প্রথমটায় আছে হচ্ছে 2টা, 1 2, আর তারপরেরটা আছে হচ্ছে 4টা, 1 2 3 4। আচ্ছা, এখন ইলেকট্রনগুলোর চার্জ কি? নেগেটিভ, তাই না? এগুলো সবাই হচ্ছে নেগেটিভ চার্জ। আর আমাদের কার্বন নিউক্লিয়াসের টোটাল চার্জ কত? আফসানা বলো তো যে কার্বন নিউক্লিয়াসের টোটাল চার্জ কত? নিউক্লিয়াসের তো ক্লাসেই নেই। আচ্ছা আসো, হ্যাঁ বলো। না, কার্বনের ভিতরে দেখো 6টা প্রোটন 6টা নিউট্রন আছে না? সো 6টা প্রোটনের জন্য টোটাল চার্জ হচ্ছে +6, বুঝতে পারছো? আর বাইরে হচ্ছে টোটাল -6। ক্লিয়ার?
সো এখানে বাইরে আছে হচ্ছে টোটাল -6। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই যে অ্যাটমটা সেইখানে সেন্টারে আছে হচ্ছে +6 চার্জ, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে এটা, আর বাইরে তাকে সেন্টার করে রিভলভ করতেছে হচ্ছে -6 চার্জ, মানে 6টা টোটাল, এই যে 1 2 3 4 5 6 টোটাল -6। ফাইন, এবার আমরা অক্সিজেনের স্ট্রাকচারটা সিমিলারলি যখন এক্সপ্লেনেশন আমরা এরপর লিখবো তখন আমাদের এই ফিগারটা আর বারবার আঁকতে হবে না, তখন আমরা ওই এক্সপ্লেনেশনের যে লাইনগুলো আছে সেটা লিখলেই হবে, আমরা নিজেরাই লিখতে পারবো যে এখানে কী হবে। সো এখানে হচ্ছে আমাদের সেন্টারে আছে হচ্ছে অক্সিজেন নিউক্লিয়াস, এটার চার্জ কত? +8। আর এখানে আমার বাইরে টোটাল ইলেকট্রন আছে 8টা, তাই না? সো এই যে 1 2 আর বাকি থাকে হচ্ছে 6টা। সো সেই 6টা হচ্ছে মানে বাকি 6টা এইভাবে আঁকতে পারি আমরা, যে ধরো এইখানে হচ্ছে এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিলাম এটার সাথে, আর এইখানে আরেকটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিলাম। তো এখন এইখানে টোটাল মানে এইখানের অ্যাট্রাকশনটা হচ্ছে একটা +8 আর -8, তাই না? এখানে সেন্টারে আছে +8 আর বাইরে টোটাল আছে -8। ক্লিয়ার? তো এখন আমরা যখন ফিজিক্সের চ্যাপ্টার 10 পড়বো, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওইখানে আমরা দেখব যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি নিজেদেরকে অ্যাট্রাক্ট করে, অপোজিট চার্জগুলো হচ্ছে অ্যাট্রাক্ট করে, লাইক নর্থ পোল হচ্ছে সাউথ পোল অ্যাট্রাক্ট করে ম্যাগনেটের ক্ষেত্রে, ওরকম। তো এটা হচ্ছে আমাদের +8 আর এটা হচ্ছে -8, সো এটাও কি অ্যাট্রাকশন দেখাবে। আর ওইখানে আমরা একটা ফোর্স শিখবো যেটা হচ্ছে তোমার কুলম্বস ফোর্স বলে বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বলে, মানে এই যে অ্যাট্রাকশনটা করবে এখানে তো একটা ফোর্স কাজ করতেছে, তাই না? যেমন একটা প্ল্যানেট আর একটা প্ল্যানেটকে যেরকম অ্যাট্রাক্ট করে, সেটা কি ফোর্স? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটার ফর্মুলা কী ছিল? যে ধরো এটা একটা প্ল্যানেট আর এটা আরেকটা প্ল্যানেট বা দুইটা অবজেক্ট আছে, তখন তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটার ভ্যালু কত ছিল? নিউটনের গ্র্যাভিটি ল থেকে G(m1m2) / r², আর হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। সিমিলারলি কুলম্বস ফোর্স বলতে একটা জিনিস আছে, এটা আমরা চ্যাপ্টার 10-এ গিয়ে পড়বো। সেটা হচ্ছে যদি আমার কাছে এরকম দুইটা চার্জ থাকে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, ধর এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ, আর চার্জকে হচ্ছে আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করি, এটাও চ্যাপ্টার 10-এ শিখবা ফিজিক্সে। তো তাদের মধ্যেও একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, ধরো এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। এই ফর্মুলাটাও দেখতে এটার মতো, সেটা হচ্ছে F = K × Q1 Q2 / r²। জাস্ট এখানে ম্যাসের জায়গায় এখন কি আছে? চার্জ, বুঝতে পারছো? আর বাকি সবই সেম। আর এখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা ভ্যালু 9 × 10⁹। এটা বের করা আরেকটা ওয়ে আছে, সেটা এই কে এর ভ্যালু আসলে 1/4πε0 এরকম। এই ε0টা ক্যালকুলেটারে দেওয়া আছে। এনিওয়েজ এটা আমরা ফিজিক্সে শিখবো, তখন দেখাবো, এখন। আচ্ছা, সো বুঝতে পারছো যে এইখানেও অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু আসলে একইভাবে বের করা যায়। তো এই ফর্মুলাটা তোমাকে কি সাজেস্ট করে? চার্জ যত বড় অ্যাট্রাকশন তত বেশি না? ধরো দুইটা প্ল্যানেট যদি মানে দুইটা অবজেক্ট যদি খুব ছোট হয় তখন তাদের মধ্যে অ্যাট্রাকশন কম, আর যখন অনেক বড় তখন অ্যাট্রাকশন কি অনেক বেশি। মানে ফোর্সটা হচ্ছে দুইটা চার্জের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। তো এখন এইখানে চার্জ ছিল কত? +6 আর -6। তো এইখানে যে অ্যাট্রাকশন ফোর্সটা হবে তার থেকে কি এইখানে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে না? কারণ এখানে চার্জ আছে কত? +8 আর -8। সো এই দুইটার জন্য যে অ্যাট্রাকশন ফোর্স, ধরো এটা হচ্ছে F, আর এই দুইটার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেটা হচ্ছে F'। ডেফিনেটলি কি F' F থেকে বড় না? এটা কি বুঝছো? আমরা এই যে এখানে বলে আসছি চার্জ যত বড় চার্জের ভ্যালু তত আমার অ্যাট্রাকশন ফোর্স বেশি। তো এখানে যে অক্সিজেনের ভিতরে তো চার্জ বেশি, অক্সিজেনের প্লাস চার্জও বেশি মাইনাস চার্জও বেশি, তাহলে ওভারঅল তোমার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে গেছে না? সো অ্যাট্রাকশন ফোর্স যদি বেড়ে যায় তখন দেখো অ্যাট্রাকশন ফোর্স যদি বেড়ে যায় তখন মানে এটা যদি এখন অনেক জোরে অ্যাট্রাক্ট করে তখন এটা কি কাছে চলে আসবে না? এরকম, বুঝতে পারছো? আমি আবার বলি, এইখানে তোমার এই যে অ্যাট্রাকশন ফোর্সটা এটা যদি ইনক্রিজ করে, হ্যাঁ,
তখন এই অরবিটগুলো কি নিউক্লিয়াসের কাছে চলে আসবে না? এখন ধরো তুমি অনেক জোরে টান দিচ্ছ, তখন এটা পুরোটা কি নিউক্লিয়াসে অনেক ক্লোজ চলে আসবে। তো এর জন্য এটার সাইজ কী হয়ে যাবে? ছোট। বুঝতে পারছো? সো এর জন্যই তুমি একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাও তত তোমার কি চার্জ আস্তে আস্তে বাড়ে না? সো এর জন্য ওভারঅল আমার অ্যাট্রাকশন ফোর্সটাও বাড়ে আর সাইজটা কম। মানে মেইন কথা হচ্ছে এটা, তুমি যত লেফট থেকে রাইটে যাবা একটা পিরিয়ডে, লেফট টু রাইট, তত তোমার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করতেছে। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করতেছে। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করতেছে মানে কি? তোমার প্রোটন বাড়তেছে আর ইলেকট্রনও বাড়তেছে। তার মানে তোমার এখানে অ্যাট্রাকশন ফোর্সটাও বাড়তেছে। আর অ্যাট্রাকশন ফোর্স বাড়তেছে মানেই এটা রেডিয়াস ছোট হচ্ছে, তাই না? একটা জিনিস যত জোরে অ্যাট্রাক্টেড হবে তত এটা কাছে চলে আসবে। সো এটার সাইজটা কী হয়ে যাবে? ছোট। বুঝতে পারছো? তো এই পুরা পিরিয়ডিক টেবিলে এই লজিক দিয়ে যদি বলি তাহলে সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে এই যে হিলিয়াম। বুঝতে পারছো? সবচেয়ে ছোট হচ্ছে হিলিয়াম, কারণ তুমি একটা পিরিয়ডে যত লেফট টু রাইট যাবা সাইজ তত কমবে, আর যত নিচ থেকে উপরে নামবে এটা তত বড় হবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইখানে। বুঝতে পারছো? হিলিয়াম হচ্ছে সবচেয়ে ছোট। ক্লিয়ার? আচ্ছা, আবার সবচেয়ে বড় যদি বের করতে চাও, সবচেয়ে বড় হচ্ছে এই যে এটা, ফ্রান্সে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এগুলো আমরা পরে আবার ডিসকাস করব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা মানডের মধ্যে সাবমিট করবা। আর কেউ কোথাও কোনো পড়া না বুঝলে আমাকে মেসেঞ্জারে জানাইতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমি ভিডিও সব আপলোড করে দিব এই উইকের মধ্যে। সবাই কারো যদি লাগে আবার ভিডিও দেখে নিও, আর হচ্ছে লাগলে পিডিএফটাও দেখে ফেলবে। একটু তাড়াতাড়ি আপলোড করে দিলাম ভালোই। আমার হচ্ছে স্যাটারডেতে একটা এক্সাম আছে, তো আমি প্রবাবলি সানডেতে আপলোড করবো। ঠিক আছে?